ফ্যামিলি কার্ড আপনি 50 লক্ষ লোকরে যদি 2000 টাকা করে দেন, আপনি বলেন তো কত টাকা যাবে মাসে? কোথায় টাকা পাবেন? ন্যারেটিভের কারণে দাঁড়ায় পড়ে যাচ্ছে। দাঁড়াইলেই খালি মনে হয় যে এই বুধে আমার প্রস্রাব হবে, এই বুধে প্রস্রাব, বারবার অপারেশন করার পরও এটা যায় না। এই যে ওনার বয়স যে প্রায় 90 বছর, ওনার তো এই প্রবলেমগুলো ছিল। ইউনুস হচ্ছে ঢাকাইয়া ফিল্মের দিলদারের মতো কমেডিয়ান আর আহমেদ শরীফের মতো ভিলেন, এই দুইটার মিক্সচার তার মধ্যে আছে। আরে বাবা, গাঁজা কি আজকে নাকি? সম্রাট আকবর গাঁজা খাইতেন। বর্তমান সরকারকে আমরা যেটা বলবো, অ্যাক্টিং ইজ গুড বাট ওভার অ্যাক্টিং ইজ ডেঞ্জারাস। বঙ্গবন্ধু ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলছে। ইন্দিরা গান্ধীকে বলছে আপনার সৈন্য নিয়ে যান, নিয়ে গেছে। ইন্দিরা গান্ধীর রক্তচক্ষু উপেক্ষা করে ওআইসির মেম্বার হয়েছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ। ইন্দিরা গান্ধী মাইন্ড করবে যেন ভুট্টোকে এখানে নিয়ে। শুরুতে একটু জানতে চাইবো, এই যে গত দুদিন আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকারের অনেক সমালোচনা হলো, কিন্তু এর মধ্যে তো ডক্টর ইউনূসের ভালো দিকও রয়েছে। তার কারণে দেখছি যে আমরা প্রতিবেশী দেশ ভারত আমাদেরকে চাপ দেয়নি, তিনি সেই চাপটা সামনে রেখেছেন। মানে এটা তো আমরা তার সুনাম করতেই পারি। খুব ভালো প্রশ্ন। দেখেন, আমি ডক্টর ইউনূসের ব্যাপারে একটা পিএইচডি করতে চাই। পিএইচডি না, শুধু মানে পোস্ট ডক্টরাল থিসিসও করতে চাই, ঠিক আছে? মানে ডক্টর ইউনূস ভারতের চোখে চোখ রেখে কথা বলছেন না, তো যদি তাই হয় তাইলে একটা সামিটে ওই সাইড লাইনে একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য তো দৌড়াদৌড়ি করছিলেন কেন? এক। 2 নম্বর হলো, এই যে ভারতের বিরুদ্ধে যে সমস্ত অসম চুক্তি বলতেছিলেন, ওগুলো তো অসম চুক্তিগুলো তো বাতিলও করেন নাই, এমনকি দেখানো নাই। তো এটা কি চোখে চোখ রেখে কথা বলা হইলো? দেখেন, মানে ইউনূসের পরিবর্তে 5ই আগস্টের পরে যে কেউই যদি ক্ষমতা নিত, যে কেউই, রাম শাম যদু মধু টম ডিগ হেরিক, হয়তো যা হয়েছে এর অতিরিক্ত কিছু হইতো না, ঠিক আছে? আমরা যেটা মনে করি যে ইন্ডিয়া কথায় কথায় আক্রমণ করবে, বোমা ফেলবে, বিষয়টা কিন্তু এরকম না। যদি হইতো তাইলে বঙ্গবন্ধু হত্যার পরে ইন্ডিয়া ইন্টারফেয়ার করতো। আপনি বুঝেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধু ওয়াজ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড অফ ইন্দিরা গান্ধী। কই ইন্টারফেয়ার তো করে নাই? করছে? করে নাই। মানে সেই সুযোগটা তখন ছিল কিনা? মানে অবশ্যই ছিল, আরো বেশি ছিল। করে নাই। শুধু কি করছে, যেগুলো এখনো এই আমলও করছে, ইরিটেট করে ওরা। যেমন কি করছে, তখন সমর সেন ছিল ইন্ডিয়ান হাইকমিশন, ইন্ডিয়াতে ছিলেন। 3-4 দিন পরে আসছেন 15ই আগস্টে। আইসা শুধু বলছেন খন্দকার মোশতাককে যে ইসলামিক রিপাবলিক করা যাবে না, কারণ ফারুক রশিদরা, আপনি এদিকে মনোযোগ দেন, প্লিজ, ফারুক রশিদরা ইসলামিক প্রজাতন্ত্র করতে চাইছিল। ওই সমর সেন মানে ভারতীয় হাইকমিশন, উনি বলছিলেন মোশতাককে যে এটা করা যাবে না, জাস্ট ওইটুকুই, আর বেশি কিছু না। ইন্ডিয়া যদি কথায় কথায় ইন্টারফেয়ার করে, তাহলে 75-এ যে 3 নভেম্বর যখন খালেদ মোশাররফ ক্ষমতা নিল, মানে জিয়াকে বন্দি করে, এবং বাজারে রটলো যে ভারতের সৈন্য আসতেছে, আসে তো নাই, ঠিক আছে? তো ফলে ইন্ডিয়া কি করে, ইন্ডিয়া ইরিটেট করে। যেমন ধরেন বঙ্গবন্ধুর আমলে ফেলানির একটা জানি আমরা, ওই যে বর্ডারে এটা ইরিটেট করে। যেমন এই আমলে কি হয়েছে, ইরিটেট করছে। যেমন ধরেন পানি ছেড়ে দিছে, ভিসা বন্ধ করে দিছে, তারপরে ওখানকার যে আমাদের হাই কমিশনের কর্মকর্তারা তাদের উপরে মব হয়েছে ইত্যাদি, এগুলো করে। কিন্তু ইন্টারভেনশন বলতে যা বোঝায়, এইটা ইন্ডিয়া করে নাই। ওই মালদ্বীপের ব্যাপারে কি করছে সেটা অল টুগেদার ডিফারেন্ট কোয়েশ্চেন। আমাদের এখানে করে না, আমাদের এখানে ইরিটেট করে যদি তার মানে তার কি বলে তার অনুগত কোনো সরকার না থাকে, সেটা করে। দ্যাট ইজ ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলছে বঙ্গবন্ধু, এইটা আপনার কেউ বলেন না। বঙ্গবন্ধু ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলছে। ইন্দিরা গান্ধীকে বলছে আপনার সৈন্য নিয়ে যান, নিয়ে গেছে। ইন্দিরা গান্ধীর রক্তচক্ষু উপেক্ষা করে ওআইসির মেম্বার হয়েছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ। ইন্দিরা গান্ধী মাইন্ড করবে যেন ভুট্টোকে এখানে নিয়ে আসছে। বঙ্গবন্ধু করছে ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে। আর আপনি বলতেছেন যে ডক্টর ইউনূস চোখে চোখ রেখে কথা বলছে। হ্যাঁ, এটা তো মানে অবাক কাণ্ড রে ভাই। হ্যাঁ, এবং মানে কি বলবো, এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ক্যাশ করতে চাইছে, ঠিক আছে? কিন্তু ভেতরে ভেতরে ইন্ডিয়ার মানে কী বলে, ইন্ডিয়ার সাথে একটা আন্ডার কারেন্ট ছিল, একটা অন্তঃস্রোত ছিল। এগুলি আমাদের দেশের মানে কি বলে যে হিন্দু বিদ্বেষী বা ভারত বিদ্বেষী যে একটা অংশ আছে, সেই অংশগুলিকে
আপনার তাদের সেন্টিমেন্টকে ক্যাশ করার চেষ্টা করছে, নাথিং মোর নাথিং লেস। আমরা দেখি নাই কত কিছুই তো হয়েছে, ইলিশ মাছ পাঠিয়েছে, তো এইটা করছে সেইটা করছে, করে না এইগুলো। তাহলে কিসের ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া তো সবচেয়ে বড় কথা যে ইন্ডিয়ার বিরোধিতা করলেও আবার বিভিন্ন সময় তাদের কাছে উপহার পাঠিয়েছে, তাদের কাছ থেকে আমদানিও করা হয়। না, আমার কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এই যে বললাম যে দাসত্বের চুক্তি, এই দাসত্বের চুক্তিগুলো তো দেখতেই পারলাম না, বাতিল করা তো দূরে কথা, দেখতেই তো পারলাম না। তো কেমনি চোখে চোখ রেখে কথা বললাম, আমি তো এটা বুঝলাম না। হ্যাঁ, তো ফলে এই যে বঙ্গবন্ধুকে ভারতের অনুগত বলে প্রমাণ করার চেষ্টা, এই যে ন্যারেটিভ, দেখেন বর্তমান যুগটা ন্যারেটিভের যুগ। এইখানে পোস্ট ট্রুথ এরা তো এটা সত্য পরবর্তী যুগ। এই যুগে সত্যের কোনো মূল্য নাই, এই যুগে ন্যারেটিভ, যে যত ন্যারেটিভ দিতে পারবে, হ্যাঁ, সব ব্যাপারে দেখবেন ন্যারেটিভ। হ্যাঁ, যে এই কি বলে যে এক একটা নিজের মতো করে আপনার তৈরি করতেছে, এবং ট্রুথ হয়ে গেছে সেকেন্ডারি, ন্যারেটিভ হয়ে গেছে প্রাইমারি। হ্যাঁ, এবং ন্যারেটিভের কারণে ট্রুথ আড়ালে পড়ে যাচ্ছে। আমরা তো পুরো জিনিসগুলিকে ভেতরে ঢুকি না। হ্যাঁ, আমি যে রস করে বললাম যে আমি একটা পিএইচডি করব এবং পোস্ট ডক্টরাল থিসিস করব ইউনুসের উপরে, করবো না, আমি এটা রস করে বলতেছি আর কি। হ্যাঁ, মানে মুখে যা আসে বলে ফেলতেছি। হ্যাঁ, বিরাট কিছু ইউনুস সাহেব আমাদের পররাষ্ট্রনীতিকে একটা বাজে জায়গায় নিয়ে গেছেন। হ্যাঁ, এবং এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেগুলি হয়েছে, যেগুলি এখন একটা তারেক রহমানের কাঁধে একটা ওইটা কি বলে বোঝার উপরে কয়েক আটি শাকের বোঝা উনি চাপাই দিয়েছেন আর কি, কয়েক আটি। হ্যাঁ, মানে আমি তো ট্রাম্পের চিঠিটা ব্যাখ্যা করছি, আপনি দেখছেন কিনা জানি না, আমি ওয়ার্ড ধরে ধরে ব্যাখ্যা করছি, ওয়ার্ড ধরে ধরে। হ্যাঁ, ডিসাইসিভলি তোমাকে একটা অ্যাকশনে যেতে হবে। ডিসাইসিভলি মানে কি? ডিসাইসিভলি মানে শুধু সিদ্ধান্ত না, এটা ডিসাইসিভলি মানে বিষয়টা মীমাংসিত, তোমাকে নড়চড় করা যাবে না। হ্যাঁ, তুমি আমাকে হেল্প করবা। দেখেন ওখানে কিন্তু ব্যাপার আছে, ওখানে বলতেছে যে আই হোপ ইউ উইল হেল্প মি ইন ইমপ্লিমেন্টিং এগুলো। কেন তুমি আমাকে সাহায্য করবা, কেন এটা বলবা কেন? তুমি বলবা যে আমরা পরস্পরকে সাহায্য করবো, এটা রেসিপ্রোকাল হবে, তাই না? তুই বলতেছে আমাকে সাহায্য করবো কেন, তুমি আমাকে সাহায্য করবা না, সেটা তো বলতেছে না, তাই না? তো হোল থিং মানে এমন কতগুলি চুক্তি করছে এবং ভারতের সাথে অসম চুক্তি বাতিলও করে নাই, উল্টা আমেরিকার সাথে কতগুলি মানে দাসত্বমূলক চুক্তি করে আজকে তারেক রহমানের শাসন করতে এখন সমস্যা হবে। এবং যে কারণে এই যে আপনার কি বলে যে খলিলুর রহমানকে ফরেন মিনিস্টার করতে বাধ্য হয়েছে তারেক রহমান। হ্যাঁ, এটা কম্প্রোমাইজ, তো এটা কম্প্রোমাইজ। খালেদা জিয়া পয়সা থাকলে এটা হয়তো করতো না। হ্যাঁ, ইট ইজ এ কম্প্রোমাইজ, স্ট্রেট ওয়ে কম্প্রোমাইজ। এক ধরনের চাপ ছিল, নিশ্চয়ই চাপ ছিল। তা না হলে কি আপনি কি মনে করেন না যে বিএনপিতে ফরেন মিনিস্টার মতো হওয়ার যোগ্য লোক নাই? আমি তো কয়েকটা নাম বলতে পারি। আমির খসরু মাহমুদ চৌধুরী, হি ইজ এ লার্নেড পারসন, ইংরেজি ভালো জানেন, সব কিছু বোঝেন। হ্যাঁ, সে তো ফরেন মিনিস্টার হইতে পারে, উনি তো ফরেন মিনিস্টার হইতে, আরও আছে। তাইলে আমাকে কেন টেকনোক্রেট করতে হবে? শুনেন, টেকনোক্রেট কি জানেন? টেকনোক্রেট হচ্ছে, একজন টেকনোক্রেট বলছিল যে আই এম এ টেকনোক্রেট, আই রিজেক্ট অল ইডিওলজিক্যাল কি বলে লেভেলস। আমার কোনো আদর্শগত লেভেল নাই, আমি টেকনোক্রেট। টেকনোক্রেটকে কখনো আদর্শবাদী হয় না, তারা সবসময় স্কিলের উপরেই করে। তা বিএনপির একটা আদর্শ আছে না, বাংলাদেশি জাতীয়তাবাদ, তো ওইখানে একজন টেকনোক্রেট কি কোপিট করে? হ্যাঁ, টেকনোক্রেট তো সবসময় স্কিলের উপরে নির্ভর করে, তার তো কোনো আদর্শ থাকে না। এবং একটা টেকনোক্রেট একটা ডিকটেটরের খুব সহজেই বন্ধু হয়ে যেতে পারে, কারণ ডিকটেটরের কোনো আদর্শ নাই, টেকনোক্রেটের কোনো আদর্শ নাই। জি, আমি আসবো আপনার, ঠিক আছে? ফলে এই জিনিসগুলো এইভাবে ব্যাখ্যা করতে হবে, খালি বলে দিলেই হবে না। হ্যাঁ, যে সুপারফিশিয়ালি বলে দিলাম আর কি। আমি এই বিষয়টা নিয়ে আমি ফিরবো আপনার কাছে আরও একবার। জনাব গোলাম মাওলা রনি, আপনার কাছে একটু আসতে চাই। ভাই যেটা বললেন, মাহবুব কামাল ভাই যেটা বললেন যে ডক্টর ইউনূস এই দেশকে যে জায়গায় রেখে গিয়েছেন, রামশ্যাম যদু মধু যে কেউ বসলে তার চাইতে আরো ভালো কিছু করে যেতে পারতেন না, এর চেয়ে বেশি কিছু করতো না, এর চেয়ে বেশি কিছু করতে পারতেন না। আপনি কি একমত কিনা? আমি আগে ওনার যে ডিসাইসিভ যে শব্দটা, ওইটা নিয়ে একটা আপত্তি করি। উনি যেটা বলছেন মীমাংসিত, এখানে আসলে শব্দটা মীমাংসিত ইংরেজি একটা ব্যাপক, ইংরেজি এবং আরবি দুটো শব্দ এত মানে এখানে 100-150 প্রতি শব্দ থাকে। তো ডিসাইসিভের যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং যেটি অক্সফোর্ড ডিকশনারিতে ব্যবহৃত হয়, ডিসাইসিভ শব্দটা সেখানেই ব্যবহার করা হয় যে একটা যুদ্ধ হয়, একটা চুক্তি হয়, সেই চুক্তির ফলে ইতিহাসের যে কোর্স এটা পরিবর্তন হয়ে যায়। মানে মীমাংসিত শুধু মীমাংসিত না, মীমাংসিত হওয়ার পরে তাদের যে দীর্ঘদিনের একটা ইতিহাস থাকে, ঐতিহ্য থাকে, সেটা চেঞ্জ হয়ে যায়। যেমন বলা হয় দ্য ডিসাইসিভ ব্যাটেল অফ আলেকজান্ডার,
গাউগে মেলা। তো সেই গাউগে মেলার যুদ্ধে সে পারস্য দখল করেছিল এবং পারস্যের হাজার বছর ইতিহাসটা পরিবর্তন হয়ে গেছিল এবং পারস্যের যে রাজধানী ছিল পার্সিপোলিস, ওটাকে বলা হতো পৃথিবীর সেই প্রাচীন দুনিয়ার সবচেয়ে মেগা মানে শহর। আজকের নিউ ইয়র্কের কথা যদি আপনি চিন্তা করেন যে পুরো নিউ ইয়র্ককে যদি কেউ জ্বালিয়ে দেয়, টোকিওকে জ্বালিয়ে দেয়, ঠিক যেরকম একটা ইম্প্যাক্ট সারা দুনিয়াতে হবে, আলেকজান্ডার পারস্যের রাজধানী পার্সিপোলিসকে সেভাবে জ্বালিয়ে দিয়েছিলেন, যেটা দারায়ুস তৈরি করেছিলেন, যেটা জার্কসেস অন্যরা যেটা তৈরি করেছিলেন। সেই মানে এটা শব্দ হলো ডিসাইসিভ। তো এখন ডোনাল্ড ট্রাম্প যে শব্দটা ব্যবহার করেছেন ডিসাইসিভ, যে তুমি আমার সাথে এই যে চুক্তিগুলো করেছো নন ডিসক্লোজার, যেগুলো প্রকাশ করা যাবে না, এই চুক্তির ফলে তোমার যে ইতিহাস আছে, বাংলাদেশের ইতিহাস আছে, সেই ইতিহাসের কোর্স পরিবর্তন হয়ে যাবে। কি কোর্স পরিবর্তন হয়ে যাবে? আমরা তোমাকে 1971 সনে আমরা সমর্থন দেইনি, তোমাদের এই যুদ্ধ বন্ধ করার জন্য, তোমাদের বিরুদ্ধে আমরা পাকিস্তানকে সাহায্য করার জন্য 7 ফ্লিট পাঠিয়েছি। তোমরা যাতে উন্নয়ন করতে না পারো এই জন্য তোমাদেরকে একটা ভিক্ষুকের জাতি, বটমলেস বাস্কেট, তা আবার যেন তেন ভিক্ষুক না, যে ভিক্ষুকের একটা ঝোলা নিয়ে ঘুরে সারাদিন ভিক্ষা করে, ভিক্ষা করার পর সেই ঝোলা থেকে সব ঝড় করে পড়ে যায়। তো এই যে আমাদের সাথে যা কিছু করছো তোমরা এই নন ডিসক্লোজার, ফলে তোমাদের যা কিছু আছে বাংলার জারি সারি সব কিছু বাদ দিয়ে এই এখন আমেরিকান রক গাবা। তোমরা এই বাংলাদেশে যেভাবে আমরা ঘোল খাইতা, মাঠা খাইতা, এখন কোকাকোলা খাবা। তো এই কোর্স অফ অ্যাকশন তোমাদের ইতিহাস চেঞ্জ হয়ে যাবে এই ডিসাইসিভ শব্দের মাধ্যমে। আই ফিল যে উনি যখন এই কথাটা বলুন তখন আমার এই শব্দটা মনে আসলো। নাম্বার 1। নাম্বার 2 হল উনি যেটা বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গাতে যদি রাম শাম যদু মধু বসতেন তাহলে এরকমই হতো। আই ডু অ্যাগ্রি। কারণ হলো আমরা সাধারণত রাম শাম যদু মধুকে বলতে বুঝাই একেবারে লেম্যান, নাপিত, ধোপা, মুসি, এরকম লোকজন যারা আছেন নিচু স্তরে, যাদের কোনো যোগ্যতা নেই, তারা শুধুমাত্র হিউম্যান বিইং। আমরা আগেকার দিনে যেভাবে গল্প পড়তাম যে রাজা মরে গেছে, রাস্তার পাশে ভিক্ষুক বসে আছে, তো ওখানে রাজ হাতি এসে ওই ভিক্ষুককে মালায় গলা পরিয়ে দিল, আর সেই ভিক্ষুক গিয়ে রাজ সিংহাসনে বসলো এবং সঙ্গে সঙ্গে রানীকেও বিয়ে করে ফেললো। তো এটা আমাদের কাছে খুব ছোটোকালে আমাদের এই গল্প মনে হতো, আহা যদি এইভাবে রাস্তার পাশে বসে একটু রাজা হতে পারতাম, হাতি যদি আমাকে দেখতে পেত। তো এইরকম যখন রাস্তার পাশ থেকে কাউকে ধরে নিয়ে রাজ সিংহাসনে বসানো হয়, তাহলে ওই ক্ষেত্রে বলা হয় যদু মধু রাম শাম। উনি যেটা বোঝাতে এসেছেন, লেখক মানুষ তো, আমি ওনার কথা উনি নিজে ব্যাখ্যা করলে তো ভালো শোনায় না, আমি ব্যাখ্যা করে দিলাম। তো বাংলাদেশে যারা আছেন রাম শাম যদু মধু, এদেরকে যদি আপনি ধরে নিতেন, ধরেন আমাদের গাল কাটা কামাল, তারপরে সোট্টা মিলন, এদের কাউকে ধরে নিয়ে আপনি যদি সিংহাসনে বসিয়ে দিতেন, তাহলে এই যে ওনার আমলে যে সমস্ত মব হয়েছে, ভারতের সাথে সম্পর্ক হয়েছে, খারাপ কিছু হয়েছে, এর সব কিছু এমনই হতো, এর চেয়ে খারাপ কিছু হওয়ার আর ছিল না। মানে দিস ইজ দ্য ওয়ার্স্ট, এর চেয়ে খারাপ কিছু নাই। ওই যদু মধু রামশ্যাম তাই করতো। তবে আপনাকে নিয়ে যদি বসাতো, আমাকে বসাতো, মাহবুব কামালকে বসাতো, আমরা নিশ্চিত তার সাথে ভালো কিছু করতে পারতাম। আমরা একটু হলেও রামশ্যাম যদু মধুর লেভেল থেকে একটু ভালো। ওনার কথাটার উনি ভদ্র ভাষায় বলছেন, আমার কাছে মনে হলো এটাই ব্যাখ্যা। আচ্ছা, আমরা কেন ভালো করতে পারতাম? এর কারণ হলো কি, পুরুষের 60 বছর 55 বছরের পরেই প্রোস্টেট সমস্যা হয়ে যায়, আর 70-80 বছর বয়সে ভীষণ যন্ত্রণা দেয়। দাঁড়াইলেই খালি মনে হয় যে এই বুধে আমার প্রস্রাব হবে, এই বুধে প্রস্রাব, বারবার অপারেশন করার পরও এটা যায় না। এই যে ওনার বয়সে প্রায় 90 বছর, ওনার তো এই প্রবলেমগুলো ছিল। কোনো অবস্থায় উনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন। এই যখন হাসা দরকার ছিল না তখন হাসছেন, যখন মানে শোনার দরকার ছিল তখন শুনেননি, যখন বলার দরকার ছিল তখন বলেননি। ওনার খালি বারবার ওই চিন্তাগুলো হয়েছে, প্রোস্টেটের সমস্যার কারণে ওনার চিন্তা হয়েছে। উনি এই ধরনের মানুষ সাধারণত কোনো একটা জায়গাতে 30 মিনিটের বেশি বসে থাকতে পারেন না। তো ওই অনেক সময় রাজনীতিবিদরা গেছেন, তাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসায় রাখছে, বেচারা তো আসলে কষ্ট পেয়েছেন। আমরা ওনার এই যে বায়োলজিক্যাল যে প্রবলেমগুলো, এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারি না। আর এই সুযোগটা ওনার আশেপাশে যে সমস্ত লোক ধড়িবাজ যেগুলো রয়েছে, ইবলিসের পর্যায়ের কিছু লোকজন ছিল, এবং ওনার আশেপাশে এমন সব লোকজন ছিলেন যাদেরকে সঙ্গে যদি আপনি ইবলিসকে বসায় দেন, ইবলিস মুহূর্তের মধ্যে আত্মহত্যা করার জন্য সে দৌড়ানো শুরু করতো, কোথায় কামাল ভাই, কোথায় গোলাম মোল্লা রানী, আমাকে একটু বিষ এনে দাও, আমি এক্ষুনি করবো। আত্মহত্যা করার কারণটা কি ছিল? মানে ওনার এমন শয়তানি
যেটি ইবলিসের মাথায় আসে না। এই যে নন ডিসক্লোজার যে চুক্তিগুলো করা হয়েছে, ভারতের সাথে যে সম্পর্কগুলো নষ্ট করা হয়েছে, এর ফলে আমাদের কি কি ক্ষতি হয়েছে এই কথাগুলো আমি বলবো। এত বড় ক্ষতি ইবলিস করতো না। ইবলিস আপনাকে বড় জোর মনের মধ্যে একটু দুষ্ট বুদ্ধি দিয়ে বলে এইটা করো, এটা করো, এটা করো, কিন্তু আপনাকে জোর করে বাধ্য করে না যে ডু ইট। আপনার মনের মধ্যে একটু নাড়াছাড়া দেয়। তো ওনার পাশে ইবলিস যারা আছে তারা পুরো রাষ্ট্রশক্তিকে ইসলামাইজেশনের দিকে, জঙ্গিবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এবং এই কারণে কি হলো, আমাদের যে রাষ্ট্রীয় যে ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্স এমন একটা পর্যায়ে এখন চলে গেছে যে জনাব তারেক রহমান সাহেবকে মানে ওনার ভাগ্যে যে কী আছে আমি বলতে পারি না। আপনি চিন্তা করেন যে ওই সময়টাতে বিগত দিনে এই যে বাংলা ভাই, আব্দুর রহমান বাংলা ভাই, এদের যে উদ্ভব হয়েছিল, তো তখন এই যে ইসলামাইজেশন গত 17 মাসে এই ইবলিসরা যে কাজগুলো করেছে, এই কাজগুলো করেনি, এতেই কিন্তু ওই অবস্থা হয়েছে। আর এখন এই যে গ্রাউন্ড ওয়ার্ক 17 মাস ধরে যে কাজগুলো করা হয়েছে, এটার প্রতিক্রিয়াতে তারেক রহমান সাহেব যখন ক্ষমতায় বসছেন তখন এরা যে এগিয়ে গেছে, যারা সশস্ত্র যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছিল, যাদের হাতে অস্ত্র আছে, যাদের হাতে থানা লুট করার অস্ত্র আছে, থানা লুট করার অভিজ্ঞতা আছে, পুলিশকে টানিয়ে মেরে ফেলার তারপরে তাদের অভিজ্ঞতা আছে, স্নাইপার রাইফেল দিয়ে মানুষ গুলি করার, মানে একটা নিরীহ মানুষকে গুলি করার যাদেরকে ওর নিষ্ঠুরতা আছে, এরা শয়তান তো কখনো এই কাজ করে না। কোনো শয়তান কখনো আপনি AK-47 নিয়ে রাস্তায় নামছে, আপনি এই বসুন্ধরাতে এলাকাতে একটা শয়তান যদি একটা AK-47 নিয়ে কোনো একটা রাস্তার সামনে দাঁড়াতো, এই বসুন্ধরাতে একটা লোকও থাকতো না, সব পালিয়ে যেত ভয়ের ছুটে। শয়তান সেই কাজ করেনি, ওরও একটা লিমিট আছে। কিন্তু শয়তান যেখানে লিমিট রেখেছে, আমাদের এই মানুষরূপী শয়তানরা সেই লিমিট রাখেনি। বোঝার চেষ্টা করুন, ভারত আমাদের এত বড় একটা প্রতিবেশী, যার সঙ্গে আমাদের অলমোস্ট $70 বিলিয়ন, আবার বলছি, এক্সপোর্ট করি কত, সব মিলিয়ে $40-45 বিলিয়ন। আমরা শুধু ভারত থেকেই $70 বিলিয়ন ইম্পোর্ট করি এবং টোটাল ইম্পোর্ট বাণিজ্যের 45%। চীনের সঙ্গে আমাদের সম্পর্ক নট মোর দ্যান 30%। তো 45% ইম্পোর্ট করি অফিসিয়ালি। আর আমাদের চোরা কারবারি যেটা হয়, অর্থাৎ সীমান্ত যে বাণিজ্য হয়, সেটাও ধরেন আরও $8-10 বিলিয়ন হবে। তো সব মিলিয়ে কত বিলিয়ন ব্যবসা বাণিজ্য। এই বিলিয়ন ব্যবসা বাণিজ্য হলো কি, কার্যত যেই জিনিসগুলো আমাদের খুব দরকার ছিল শিল্পের জন্য, চিকিৎসার জন্য, খাদ্যের জন্য, সেই জিনিসগুলো এই সময়টাতে বন্ধ ছিল। আর যে জিনিসগুলো আসলে আমাদের দেশীয় শিল্প প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে, সেই কাজগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। যেমন তুলা আসছে, তুলা এমনভাবে তুলে আসছে যে সমুদ্রে পথে কন্টেনার এসে পুরো সয়লাভ হয়ে গেছে। হ্যাঁ, আমি করছি, সংক্ষেপে বলছি, পুরো টেক্সটাইল মিলগুলো বন্ধ হয়ে গেছে, যাওয়ার মতো অবস্থা। টেক্সটাইল মিল কোম্পানিগুলোর লোকজন যেভাবে কাটছে, এই এত কৌশলে এই শয়তানিগুলো করা হয়েছে। অথচ মানে যশোর, খুলনা এই অঞ্চলের লোকগুলো, সীমান্ত অঞ্চলের লোকগুলো, মানে তারা তাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে যে চিকিৎসা নেয়, সীমান্ত পাড়ি দিয়ে সেই চিকিৎসাগুলো তারা এসে ভারত থেকে নিত। আমাদের যে একমাত্র কয়েক হাজার কোটি টাকা লস গেছে, আমরা যে ট্রানজিট সুবিধা পেতাম ভারতের বিমানবন্দর এবং ভারতের যে নৌবন্দরগুলো ব্যবহার করার ফলে সেই কাজগুলো আমরা করতে পারিনি। না করতে পারার কারণে আমাদের এই যে ভারতের সাথে যে গত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যে একটা প্রতিবেশী সুলভ সম্পর্ক ছিল, সেটা কলকাতার বইমেলা বলেন, কফি হাউস বলেন, এই যে আমাদের যে বাণিজ্য মেলা বলেন, সব মিলে এই পুরো জিনিসটাতে এরকম একটা মনস্তাত্ত্বিক একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। এটা আবার শুরু করতে যে কতদিন সময় লাগবে এবং আমাদের যে কত বিলিয়ন ডলার আমাদের লস হয়েছে এবং জিডিপিতে কত % ক্ষতি হয়েছে, এই জিনিসগুলো এখন গবেষণা করা হচ্ছে এবং এগুলো ছাড়া হবে না। জি, আমি ফিরবো আপনার কাছে আরেকবার। জনাব মাহবুব কামাল, একটু ফিরতে চাই আপনার কাছে। আপনি তো বললেন যে সরকারের উপর অনেক চাপ রেখে গেছে, এখন তাহলে সরকারের কি করা উচিত? ফাইন, এখন সরকারকে আপনার সর্বপ্রথম মটোটা ঠিক করতে হবে। একটা ইডিওলজিক্যাল পাটাতন তৈরি করতে হবে, যে পাটাতনের উপরে দাঁড়ায় উনি শাসন করবেন, এটা আমি মনে করি। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে ইউনিটি অ্যান্ড সেকুলারিজম শুড বি আওয়ার মটো। একটা ইউনাইটেড নেশন, এবং এই নেশনটা দাঁড়ায় থাকবে সেকুলারিজমের উপরে, এটা হচ্ছে বেসিক। এবং এই ইউনিটির জন্য তারেক রহমানের উচিত এই মুহূর্তে সব নির্দোষ লোককে ছেড়ে দেওয়া, জামিন দিয়ে দেওয়া,
নির্দোষ যাদের বিরুদ্ধে ফলস মামলা হয়েছে আর কি, ছেড়ে দেন। এটা তো প্রমাণ করার জন্য সময় লাগবে। হ্যাঁ, সবাই কত সময় আর লাগবে? ফলস মামলাগুলো এমনি দেখলেই বোঝা যায়। তারপর সাংবাদিক সহ, সাংবাদিক যারা যেমন আনিস আলমগীর, এইটা মানে অযথাই তাকে করে ধরে রাখছে আর কি। হ্যাঁ, তারপরে এরকম আরও সময় যাদের বিরুদ্ধে স্পেসিফিক চার্জ আছে সেগুলি আমি বলবো না, যাদের বিরুদ্ধে ভুয়া মামলা হয়েছে সবগুলি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে একটা ইউনিটির একটা আবহাওয়া তৈরি করেন। হ্যাঁ, তাইলে তারা হলে কিন্তু পারবেন না। 2 নম্বর হচ্ছে দেখেন, মানে অযথা আপনি কি বলে যে একটা উই কান্ট অ্যাফোর্ড এ ডিভাইসিভ সোসাইটি পলিটিক্স। আমরা একটা বিভাজিত সমাজকে অ্যাফোর্ড করতে পারি, ওই সামর্থ্য আমাদের নাই। বলে না যে এই গাড়িটা কেনার মতো আমি এই গাড়িটা অ্যাফোর্ড করতে পারি না। আমাদের একটা বিভাজিত রাজনীতি অ্যাফোর্ড করার মতো সামর্থ্য আমাদের নাই, ঠিক আছে? সুতরাং নো কম্পিটিশন। কম্পিটিশন ইজ দ্য ল অফ জাঙ্গল এবং কোঅপারেশন ইজ দ্য ল অফ সিভিলাইজেশন। বুঝতে হবে আমাকে। আমরা জঙ্গলে বাস করতেছি না যে মানে আমরা কম্পিটিশন করবো, আওয়ামী লীগের সাথে কম্পিটিশন করবো, অমুকের সাথে কম্পিটিশন করবো। এটা জঙ্গলের আইন, কম্পিটিশন। ওই এক পশু আরেক পশুকে খেয়ে ফেলতেছে, এই করতেছে। কোঅপারেশন ইজ দ্য ল অফ সিভিলাইজেশন। সভ্যতার নিয়ম হচ্ছে কোঅপারেশন, পরস্পর সহযোগিতা করা। এইটা করতে হবে। আপনাকে ইউনিটি না আনলে হবে না, বিভাজিত সমাজে আপনি পারবেন না। হ্যাঁ, সুতরাং আপনাকে একটা এই যে যেসব নির্দোষ লোককে ডক্টর ইউনূস শেখ হাসিনার প্রতি বিদ্বেষ দ্বারা তাড়িত হয়ে যে সমস্ত নির্দোষ আওয়ামী লীগারদেরকে জেলে পুরে রাখছে, এদেরকে আপনি ছেড়ে দেন। হ্যাঁ, এদেরকে ছেড়ে দেন এবং তাইলে হবে কি, আপনি একটা একটা ইউনিটির প্রতীক হয়ে দাঁড়াতে পারবেন, যেটা খুবই দরকার এই মুহূর্তে। আরেকটা দেখেন, আরেকটা যেটা বলি যে তারেক রহমানকে হয়তো মানে হি ক্যান বি মিসগাইডেড বাই সাম, মানে হয়েছে না সব আমলই তো আমরা দেখছি যে যারা ক্লোজ অ্যাসোসিয়েট, এই যে আমাদের রনি ভাই যে বললেন যে সমস্ত এভিল বললেন না, শয়তান বললেন আর কি, সব এরা করে কি মিসগাইড করে। হ্যাঁ, সুতরাং তার মধ্যে বুঝতে হবে যে ওয়ান সাইডেড স্টোরি হ্যাজ অলওয়েজ সাম মিসিং পেজেস। একতরফা গল্পের মধ্যে সবসময় কিছু পাতা থাকে যেটা মিসিং, যেটা যুক্ত করা হয় না। সুতরাং কেউ এসে বললো, একটা গল্প বললো যে এটা এই হয়েছে, আর আপনি এটা বিশ্বাস করবেন না। ইট হ্যাজ টু হ্যাভ সাম মিসিং পেজেস, কিছু মিসিং পেজেস থাকবেই। সুতরাং আপনাকে স্কোয়ারলি দেখতে হবে জিনিসটা যে কি। আর আরেকটা হচ্ছে সুশাসন, না এই সুশাসন তো নিশ্চিত করতেই হবে। সুশাসন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলছি সুশাসনের এলিমেন্টগুলি কি, কম্পোনেন্টগুলি কি। 1 নম্বর হচ্ছে ট্রান্সপারেন্সি, 2 নম্বর হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, 3 নম্বর হচ্ছে পাবলিককে আপনার ডেভেলপমেন্ট প্রসেসের প্রতি ইনক্লুড করা। সেইটা হচ্ছে মানে রিয়াল গভর্নেন্স। হ্যাঁ, আপনি কি বলে যে পাবলিক আপনার শাসনের কনজিউমার হইলেন, হ্যাঁ, মানে ভোক্তা হইলেন আপনার সুশাসনের, so-called সুশাসনের। এটা ইট ইজ নট এনাফ। পাবলিক শুড বি পার্টিসিপেন্ট অফ দ্য হোল প্রসেস অ্যান্ড শুড বি কো-ক্রিয়েটর। এই প্রক্রিয়ার মধ্যে পাবলিককে পার্টিসিপেন্ট হইতে হবে, অংশীদার হইতে হবে এবং কো-ক্রিয়েটর, তারাও সৃষ্টি করবে, আপনি একা সৃষ্টি করবেন না। ঠিক আছে, আপনি বললেন যে ঠিক আছে এইভাবে তো সব তো ঠিক আছে না, এই সুশাসন চলতেছে, পাবলিককে মাইনাস করে আপনি সুশাসন করতেছেন, হবে না এটা। পাবলিক শুড পার্টিসিপেট ইন দ্য ডেভেলপমেন্ট প্রসেস অ্যান্ড দে শুড বি কো-ক্রিয়েটর, তারাও সৃষ্টি করতে হবে আপনাকে। হ্যাঁ, শুধু আমরা কনজিউমার হইলাম, সুশাসন দিয়েছে, আমরা ভোগ করতেছি সুশাসন, ইট ইজ এনাফ, এটা এনাফ না। ফলে এই জিনিসগুলি বুঝতে, আর যে আপনি আইনের শাসনের কথা বলেন, দেখেন সবাই বলে কি বলবো, কোন দেশে বাস করতেছি না, মানে ভাবা যায় না। সবাই বলে যে নোবডি ইজ অ্যাবভ ল, তাই না? কেউই আইনের ঊর্ধ্বে না। কেউ কিন্তু বলে না যে নোবডি ইজ বিলো ল অলসো। কেউ আইনের ঊর্ধ্বে না, কেউ আইনের নিচেও না। কারণটা কি? আইনের বিলো ল মানে কি? বিলো ল হচ্ছে যে আপনি আইনের অপপ্রয়োগ করে মানুষকে সাপ্রেস করতেছেন কিনা, মানুষকে কষ্ট দিচ্ছেন কিনা, সাফারিং দিচ্ছেন কিনা। হ্যাঁ, এইটা হচ্ছে বিলো ল। আর অ্যাবভ ল তো আছে, কেউ আইনের ঊর্ধ্বে না, আবার কেউ আইনের নিচেও না, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এবং আরেকটা হচ্ছে যে আপনি সুশাসন দিলেন, ইট ইজ নট এনাফ।
ইউ হ্যাভ টু ব্রিং হ্যাপিনেস, মানুষের মধ্যে সুখ আনতে হবে। জি। এবং হ্যাপিনেসের যে ইন্ডেক্স, যেমন ভুটান কি আপনার খুব রিসোর্সফুল খুব একটা সমৃদ্ধশালী দেশ, সমৃদ্ধ দেশ তবে, বাট হ্যাপিনেসের ইন্ডেক্সে ভুটান আমাদের চেয়ে অনেক আগে আছে। হ্যাঁ, এই শেষ করি, সেটা হলো যে আমাদেরকে it is not enough that you give us good governance, you have to make us happy, এবং হ্যাপিনেসের ইন্ডেক্সকে আপনাকে উঁচাই দিতে হবে। অনেক বড় দায়িত্ব নিছেন আপনি, অনেক বড় দায়িত্ব নিছেন। হ্যাঁ, এখন যদি আপনি ইউনূসের মতো বলেন, ডক্টর ইউনূসের মতো বলেন যে আরে দূরও এই আমি দায়িত্ব কমাই নিলেই তো হইলো, হ্যাঁ, এটা হবে না তো। আপনাকে দায়িত্ব যেটা আছে আপনি দায়িত্ব কমাইতে পারবেন না। হ্যাঁ, দায়িত্ব কমাইতে পারবেন না, এবং এই সব দায়িত্ব আপনাকে অ্যাড্রেস করতে হবে। হ্যাঁ, আমরা আসি আপনার সঙ্গে, কিন্তু যদি দেখি যে আপনার মোটিভ খারাপ। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম, মন ভালো থাক। আপনার আমি একটা প্রশ্ন যোগ করি যে ডক্টর ইউনূস আমাদের কাছে যে রিজার্ভ দেখিয়েছিলেন $29 বিলিয়ন, কিন্তু আমরা দেখছি যে বাস্তবে রিজার্ভ আছে $15 বিলিয়ন। শুনেন আমি বলি আপনাকে, আমি বললাম না যে এটা ন্যারেটিভের বাংলাদেশ। হ্যাঁ, এখন সব স্ট্যাটিস্টিক্স দেখবেন আপনি এক্সাজারেটেড, সব স্ট্যাটিস্টিক্স। আপনার জাতিসংঘ বলতেছে 1500, আপনি তালিকা দিলেন 800। হ্যাঁ, সেটাও বলতে কতগুলি নানা রকম নাকি ঝামেলা আছে। এই যে জুলাইতে আপনি বলতেছেন যে প্রতি বছরে $16 বিলিয়ন পাচার হয়েছে, অর্থাৎ দাঁড়ায় $256 বিলিয়ন। আমি একটা চ্যালেঞ্জ করছিলাম, আপনি $50 বিলিয়ন ফেরত আনেন, তাহলে বুঝবো যে হ্যাঁ $256 বিলিয়ন। তারা তো অনেক পদক্ষেপ নেয়ার কথা বলেছিলেন। হ্যাঁ, সব বোগাস। রোহিঙ্গারা ঈদ করবে সামনে, হ্যাঁ, গ্রামে কেউ আসবে না, আমরা যাব না, সবাই আসবে, সব ভিসা বন্ধ করে দিচ্ছে। অস্ট্রেলিয়া গভর্নর ছাত্রছাত্রীরা 2-1 জন আমার সাথে কান্নাকাটি করছে, স্যার এখন ভিসা দিচ্ছে না, আমার তো ভর্তি হয়ে আছে, আমাকে ভিসা দিচ্ছে না, সব ভিসা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বললাম তো, ইউনূস যেভাবে ফলস ড্রিম দেখাইছে, যেভাবে ফলস রোমান্টিসিজম দেখাইছে মানুষকে। হ্যাঁ, আমাকে ওই একজন খুব সুন্দর কথা বলছে, এটা আমি আরেককে বলছি যে ইউনূস হচ্ছে ঢাকাইয়া ফিল্মের দিলদারের মতো কমেডিয়ান আর আহমেদ শরীফের মতো ভিলেন, এই দুইটার মিক্সচার তার মধ্যে আছে। তার সব কত কমেডি। হ্যাঁ, একটা যেখানে যেটা পারে বলে দেয়, এটা কোনো ফলো আপ নাই, কিচ্ছু নাই, জাস্ট ওখানে একটা অডিয়েন্সকে একটা ক্যাচি জিনিস ধরায় দিল, একটা মুখরোচক জিনিস ধরায় দিয়ে বাস ক্ল্যাপ করে, বাহ ইউনূস সাহেব তো হেভি কথা বলে, বাস, ওইটার কোনো ফলো আপ নাই। এই ক্যারেক্টার, এই জিনিস আমরা দেখে আসছি গত 18 মাস। হ্যাঁ, তার কোনো কথার ফলো আপ নাই। ইভেন তার 03 ফর্মুলা, এটা বোগাস একটা জিনিস। দেখেন, এগুলি বললে না অনেক সময় লাগবে আপনার। 03 না, আমি এগুলি তো কয়েকটা বলছি। উনি বলতেছেন যে কি জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো কার্বন। আরে জিরো পভার্টি থাকলে তো আনএমপ্লয়মেন্ট এমনিতে জিরো হয়ে যায়, জিরো আনএমপ্লয়মেন্ট হলে তো এমনিতে জিরো আনএমপ্লয়মেন্ট। আপনি দুইটারে একই বন্ধনী, দুইটা আলাদা করলেন কেন? হ্যাঁ, আলাদা করলেন কিন্তু একই বন্ধনীতে থাকবে। 1 2 নম্বর, জিরো আনএমপ্লয়মেন্ট ইজ এ কি বলবো আনহেলদি ইকোনমি। জিরো আনএমপ্লয়মেন্ট হচ্ছে নো নিউ। ডক্টর ইউনূসের যে তত্ত্ব, সে তত্ত্বটা শেষ করতে দেন। জি প্লিজ, একটু আমরা ফিরবো আপনার কাছে। জিরো আনএমপ্লয়মেন্ট, নো নিউ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, নো হ্যাঁ, জাপান যেটা আজকে ভুগতেছে, এটা আনহেলদি ইকোনমি। আচ্ছা, তারপরে বলতেছে কি জিরো কার্বন। আরে জিরো কার্বনের চাইতে জরুরি জিরো নিউক্লিয়ার উইপন। আপনি শান্তিতে নোবেল পাইছেন, আপনি বলবেন যে নিউক্লিয়ার উইপন থাকা চলবে না। হ্যাঁ, এমনি আর্মস থাকবে, কারণ একটা ডোমেস্টিক শৃঙ্খলার জন্য আর্মস থাকতেই হয়। আপনি বলবেন সমস্ত নিউক্লিয়ার উইপন ভূমধ্যসাগরে ফেলে দিতে হবে। হ্যাঁ, কোনো নিউক্লিয়ার উইপন থাকা চলবে না, আপনি ওইটা বলবেন। আপনি বলতেছেন জিরো কার্বন। হ্যাঁ, মানে দেখেন কি বলবো, শান্তিতে নোবেল পেয়ে শান্তির পক্ষে ওনার কোনো কাজ নাই, সব অশান্তির পক্ষে তার কাজ। হ্যাঁ, এবং যখন উনি নোবেল পাইছেন, মানে কি কারণে নোবেল পায় না, এটা আমার কাছে একটা রহস্য। হ্যাঁ, এটাও এক ধরনের হয়তো প্রতারণা ছিল, মানে আই সাসপেক্ট। আমি এই বিষয়ে আপনার কাছে আরেকবার ফিরবো। জনাব গোলাম মোল্লা রনি, একটু ফিরতে চাই আপনার কাছে। অন্তর্বর্তী সরকার সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক সমালোচনা শুনলাম মাহবুব কামাল ভাইয়ের কাছ থেকে। আপনার কাছে একটু জানতে চাই যে গতকালকে একটি ঘটনা ঘটে যে ডিসি মাসুদ তাকে সরকার প্রধান ফোন দিয়েছেন, এবং খুব দ্রুত, আমরা এত দ্রুত কাউকে উদ্ধার করতে এর আগে কখনো দেখিনি। এটিকে পুলিশের সফলতা বলবেন না? এটাকে পরস্পর বিরোধী আলোচনা হচ্ছে। আমি দুটোই বলি। প্রথম দিন আসলে সবাই বলার চেষ্টা করছে যে
জনাব তারেক রহমান সাহেব এই যুগের বাদশাহ হারুন রশিদ। বাদশাহ হারুন রশিদ যেমন রাস্তায় নেমে 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 মানুষের সুখ দুঃখ অভাব অভিযোগ দেখতেন, এমনকি একজন লোক যখন তার কাছে বলল যে আমি বাদশাহ হতে চাই, তখন তাকে একদিনের জন্য সেই আবু হোসেন নামক একজন লোককে একদিনের জন্য তিনি বাগদাদের খেলাফতে সিংহাসনে তিনি বসিয়ে দিয়েছিলেন। এটা ইতিহাস। তো এখন সবাই বলার চেষ্টা করছেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এই অল্প কয়দিনে তার যে কর্মকাণ্ড সব কিছু বাদশাহ হারুন রশিদের মতো। তিনি যে স্টাইলে ঘড়ি পরেন, যে স্টাইলে শার্ট পরেন, এটা যে একে উইদে দেওয়ার মতো, তিনি যেভাবে কম কথা বলছেন, যেভাবে প্রোটোকল ছাড়া চলছেন, এটা হযরত উমরের মতো। তিনি যেভাবে জনকল্যাণ করার চেষ্টা করছেন, নানাভাবে পজিটিভ কথাবার্তা হচ্ছে। এবং সেই দিক থেকে বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা জিয়াউর রহমান সাহেবের জামানায় ঘটে না, যে প্রধানমন্ত্রীর প্রোটোকলের সামনে, মানে যেখানে প্রধানমন্ত্রীর প্রোটোকলটা এত নিষ্ঠুর। একটা ছোট্ট উদাহরণ দেই। এই যেদিন মন্ত্রিপরিষদের শপথ হলো, তো মন্ত্রিপরিষদের শপথের দিন খুব একটা বাজে ঘটনা ঘটেছে। বিএনপির শীর্ষ নেতা, মুক্তিযোদ্ধা এবং অত্যন্ত সম্মানিত গয়েশ্বর বাবু, তিনি সেখানে আমন্ত্রিত হয়ে গেছেন। তো একটা চেয়ারে তিনি বসছেন। তো একটা চেয়ারে বসছেন, সেই চেয়ারটা একটু পরে এসে প্রোটোকলের লোকজন বলল যে এই চেয়ারে মন্ত্রীরা বসবেন, আপনি এখান থেকে উঠে পিছনে চলে যান। তখন ইতিমধ্যে পিছনে কোনো চেয়ার ছিল না, বিকজ সব পূর্ণ হয়ে গেছে। তো ইশরাক থেকে অন্যান্য যারা তরুণ মন্ত্রী ছিলেন তারা সবাই বললেন যে থাক, উনি ওখানেই বসুক, আমরা দরকার হলে যেখানে আছি সেখানে থেকে আমাদের সামনে বসার দরকার নেই, উনি ওখানে থাকুক। তো প্রোটোকলের যারা লোকজন তারা বললেন যে আপনারা যদি সিন ক্রিয়েট করেন তাহলে আমি এসএসএফ ডাকবো এবং এসএসএফ ডেকে ওখানে বের করে দেব। এই অবস্থাতে গয়েশ্বর বাবুর মতো মানুষ অবদমিত মস্তকে মাথা নুইয়ে সেখান থেকে বের হয়ে আসতে হলো। এর কারণ হলো পিছনে কোনো সিট খালি ছিল না, তার দাঁড়িয়ে থেকে অনুষ্ঠান উপভোগ করতে হতো। তো এটা আমি বললাম যে ঠিক সেম ঘটনা আমি দেখেছি ওই 2009 সনে যখন শেখ হাসিনার মন্ত্রী পরিষদ হলো, সেখানে সুরেন্দ্র সেনগুপ্ত, শেখ সেলিমের মতো মানুষ এইভাবে কিন্তু প্রোটোকল দ্বারা অপমানিত হয়েছিলেন। তো এই প্রোটোকল এত খারাপ, এসএসএফের এই প্রোটোকল এত খারাপ যে যেখানে ওদের গুলি করে দেওয়ার ক্ষমতা আছে। তো সেই প্রোটোকল তো নিরাপত্তার স্বার্থে এটাকে আমি কথা বলি, সেই প্রোটোকল ভেদ করে একজন মানে অসহায় পিতা তার সন্তানের মানে সিকিউরিটির জন্য সেই প্রোটোকল ভেদ করে প্রধানমন্ত্রীকে রাস্তায় থামিয়ে দিয়েছেন। আর প্রধানমন্ত্রী এটা মানে নেমে গাড়ি থেকে নেমে তার কথা শুনছেন, পেশেন্ট হিয়ারিং, এটা লোকজন বিশ্বাস করছে না। মানে যারা জানে, আর যারা জানে না তারা বলছে আহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত নাজিল হোক, এমন প্রধানমন্ত্রী দরকার। যারা জানে না, আর যারা জানে তারা বলতেছে এখানে ডাল মেকুস কালা হায়, এই কথাগুলো বলা হচ্ছে। 2 নম্বর হলো যে উনি অ্যাজ এ প্রাইম মিনিস্টার তিনি তো তার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবেন, ডুইট, এই জিনিসগুলো আছেন। বা বড় জোর আইজিকে বলতে পারেন, আইজি মেট্রোপলিটন কমিশনার করবেন। কিন্তু যখন একজন প্রধানমন্ত্রী সরাসরি একজন এসপি পদমর্যাদার কর্মকর্তাকে সরাসরি টেলিফোন করেন এবং সেই এসপি মাত্র 15 মিনিটের মধ্যে, উইদিন 15 মিনিটের মধ্যে এরকম একটা অসাধ্য সাধন করে বলেন, এটা অনেকটা সিনেম্যাটিক হয়ে যায়। সিনেমাতে মানে জাস্ট রবিনহুড বা ধরেন সেই 007 যে সিরিজের যে সেই ব্রিটিশ বিখ্যাত গোয়েন্দা যে আছে, আমার নাম মনে আসতেছে না, কি ব্রিটিশ গোয়েন্দা সিনেমা যেটা, এরকম আর কি সিনেমাটিক এরকম হতে পারে। বাংলাদেশের দস্যু বনহুর বা আপনার মাসুদ রানা, এই সিরিজের যেভাবে নায়কের সফলতা দেখানো হয়, তো ওইরকমভাবে ডিসি মাসুদের সফলতাকে দুই পক্ষ নিয়ে কথাবার্তা বলছে। আমরা যারা মিডল ক্লাস মানুষ আছি, আমাদের কাজই হলো এই আপনাদের টকশোতে এসে নিজে যা মনে করি বুঝি ঠুঝি এই কথাবার্তাগুলো বলা। এছাড়া তো আসলে আমাদের আসলে আমি জানি না, আমার তো নাই, মাহবুব কামাল সাহেবের ভুলেও মন্ত্রী হওয়ার এমপি হওয়ার ইচ্ছা হয় কি না আমি বলতে পারি না। আমাদের ওই স্বাদ আহ্লাদ নাই। আমাদের এই যে একটু কথাবার্তা বলতেছি, একটু কলম দিয়ে লিখতেছি,
এতেই আমাদের শান্তি। এখন এ যদি কেউ এসে মুখ চেষ্টা সেলাই করে দেয়, কেউ যদি এসে বলে যে জিব্বাটা কেটে দেবো হাল্লা রাজার মতো, তারপর কেউ যদি বলে তোর আঙ্গুল দিয়ে, যে আঙ্গুল দিয়ে লেখো সেই আঙ্গুল থেতলাই দেবো, কেটে দেবো, আমাদের ভয় শুধু অতটুকু। এর বাইরে কিন্তু আমাদের অন্য কোনো ভয় নেই। আমরা নিজেরটা উপার্জন করি, নিজেরটা খাই, সরকারকে ট্যাক্স দিই, এই দেশে স্বাধীন দেশে সভ্য মানুষের বসবাস করি। তো আমাদের মতো যারা মানুষজন আছেন তাদের চিন্তা মানে তারা যে কথা বলতে চাই অভিজ্ঞতা থেকে, আমাদের অভিজ্ঞতা, তার সাথে সাথে আমরা যেটা পড়াশোনা করেছি। ধরেন আমি যদি 5000 বছর আগের একটা বই পড়ে থাকি মহাভারত, তাহলে আমি কিন্তু ওই মহাভারতের জ্ঞানটাও কিন্তু আমি এখন পর্যন্ত সেই দুর্যোধনের কাহিনী বা সেই অর্জুনের কাহিনী, কৃষ্ণর কাহিনী কিন্তু আমি ধারণ করছি। ফলে একজন লেখাপড়া মানুষ কিন্তু বর্তমান যুগের হলো সে হাজার হাজার বছরের ঐতিহ্য ধারণ করে। ফলে আমাদের কথাগুলো কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না, যারা ফেলে দেয় তারাই মরে। তো সেই দিক থেকে বর্তমান সরকারকে আমরা যেটা বলবো, অ্যাক্টিং ইজ গুড বাট ওভার অ্যাক্টিং ইজ ডেঞ্জারাস, ভেরি ভেরি ডেঞ্জারাস। কোনো অবস্থাতে যেন কারো প্ররোচনায় পড়ে সরকারের যারা কর্তা ব্যক্তি তারা যেন ওভার অ্যাক্টিং না করে। এটা তাদের অনেক ভালো কাজগুলোর মধ্যে মানে যাকে বলা হয় এইগুলোর মধ্যে অনেকটা বিষ, যাকে বলে সর্ববিষ ছড়িয়ে দেবে, তাদের সব ভালো কাজগুলো নষ্ট করবে। অনেক ওভার কাজ। আমাদের সেই রানা প্লাজার ঘটনাতে রেশমার যে নাটক, সেই রেশমার নাটক কিন্তু আমাদের মানে আওয়ামী লীগের এই যে রানা প্লাজায় তারা এত কিছু করেছে, সব জিনিসগুলো কিন্তু নষ্ট করে দিচ্ছে সেই রেশমার কাহিনী। ফলে এই সময়টিতে আমরা যেমন দেখলাম এই সরকার হঠাৎ করে ক্ষমতায় এসে খাল কাটা, এই যে খাল কাটা মানে এটা একটা পুরনো ধ্যান ধারণা। এখন আপনি পানির যে লেভেল নেমে গেছে, আপনি 40 ফিট মানে মানে গভীরতায় গেলেও কিন্তু পানি পাওয়া যাচ্ছে না। আপনি এখন কোথায় খাল কাটবেন বলেন তো? আপনি বাংলাদেশের যে জমি, যে খাল কাটার মধ্যে কোনো জমি আছে? যে নর্দমাগুলো আছে, নর্দমাগুলো বড় জোর পরিষ্কার করা যেতে পারে, নর্দমাগুলো পরিষ্কার করা যেতে পারে, কিন্তু খাল কাটা এখন আর কোনো যাকে বলে এটা না। আর যেটা এত ল্যান্ড পাবে কোথায়? মানে 20,000 কিলোমিটার। আপনার জিয়াউর রহমান সাহেব খাল কাটায় যে টাকা খরচ করেছেন বা যে কাছে একটা খাল আছে অবশিষ্ট আছে, এখন কোনো জায়গাতে নাই। এখন এরা বলতেছে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করব। এই জিয়াউর রহমান করেছেন, এটা একটা আবেগ। আর এই খাল কাটার জন্য তারা কি করতেছে, অনেক এমপি শুরু করে দিয়েছে, একটা ভেগো ভাড়া করে নিয়ে বিভিন্ন জায়গাতে গিয়ে শীত দিয়ে আবার ফেসবুকে দিয়ে দিচ্ছে। এবং এই কাজে ওই যে এমপি তো নিজের পকেটের পয়সা দিয়ে করেনি, উপজেলার টিআর কাবিখা এগুলো দিয়ে একটা ভেগো ভাড়া করে এই কিছু কাজকর্ম করছে। এই রং ঢং করতে করতে দেখবেন যে পুরোটা প্রশাসন দেউলিয়া হয়ে যাবে। এখন আপনি ফ্যামিলি কার্ড আপনি 50 লক্ষ লোকরে যদি 2,000 টাকা করে দেন, আপনি বলেন তো কত টাকা যাবে মাসে? কোথায় টাকা পাবেন? 2,500 টাকা করে